দেখা যাচ্ছে কি? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দিদি। বলছি তোমরা ভালো করে আগে একটা কাজ করো, নেটটা বা নেটটা অ্যাকচুয়ালি নেটটা পাস করো। আহ, আমি ফলো রাখবো। সরকারি না হলেও অনেক বেসরকারি কলেজ আছে যেখানে পার্ট টাইম হিসাবে নেবে। আর এখানে আমি যেখানে দিকে আছি এই সাইডের দিকে মোটামুটি পার্ট টাইমে তুমি 40-50 হাজার পর্যন্ত টাকা দেয়। অতএব তোমাদের ফার্স্ট কাজ হবে, তোমাদের তোমাদের যেটা ফার্স্ট কাজ হবে, নেটটা অবশ্যই ক্লিয়ার করো, মানে পাস করে নাও। তারপরে এই স্কুলেতে বেরোচ্ছে অনেক পার্ট টাইম, কলেজে বেরোচ্ছে, এগুলো অ্যাপ্লাই করো। আমি কিন্তু অনেক জায়গায় যেখানে যেখানে হয়েছে সেখানেই অ্যাপ্লাই করেছি। 5টা 10টা অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করতে করতে দেখবে কিছু না কিছু হচ্ছেই। মানে একদম চুপ করে বসে থাকবে না, একদম লেগে থাকো, পরিশ্রম করো, কাজ করো। মানে এই যে মনের যে খিদেটা রয়েছে এটা রাখো। একদিন দেখবে সমস্ত কিছু কোশ্চেনের উত্তর চলে এসছে। শুধু অপেক্ষা করো আর কাজ করে যাও। আমার যেখানে হবে এটা আমি কোনোদিন মানে আচমকা হয়ে গেছি, মানে 2 মাস আগেও জানতাম না যে এরকম হবে। প্রথমবারে মানে টিআরই 1টা যখন হয়, ফিল আপ করতে গেলাম, না বলছে আগে থেকে একটা পাস করে থাকতে হতো তবে এটা ফিল আপ করতে পারতাম, মানে সেটা হচ্ছে স্টেট, সেটা হয়েছিল 2019-এ। বাট জানতাম না তখন আমি। তো যাই হোক, হলো না, তখন ফিল আপ করতে পারলাম না। টিআরই 1টায় খুব মনটা খারাপ হলো, করতে পারলাম না অ্যাপ্লাই। তারপরে টিআরই 2টা এলো, তখন স্টেটটা হলো, ফটাস করে দুটো এক্সাম একসঙ্গে দিয়ে দিলাম। এরকম কিছু না কিছু সুযোগ থাকবে। মেন কথা হচ্ছে পড়াশোনা হয়ে স্ট্রং হয়ে থাকো, হয় ওয়েস্ট বেঙ্গলেও চলে আসতে পারে, বাইরেও চলে আসতে পারে। আর তোমরা অবশ্যই পার্ট টাইম ইয়েগুলো ফলো করবে। আমি যেখানে যা নোটিফিকেশন পাবো তোমাদেরকে পাঠিয়ে দেবো। এখন কষ্ট করতে হবে। আচ্ছা, উপমানটা আগের দিন হয়েছিল না? আরে এর আগে দিন তো কোশ্চেন আলোচনা হচ্ছিল, কোশ্চেন অ্যান্সার গুলো না, বলছিলে। তার আগের দিনে ওটা রেখে দাও, আজকে ন্যায় ফিলোসফিটা আগে শেষ করে দেবো। কারণ এখানটা ইম্পর্টেন্ট উপমানটা হবে দিদি, হবে। হেত্তাবাস হয়েছিল এর আগের দিন। আচ্ছা, হেত্তাবাস কমপ্লিট হয়ে গেছিল। তাহলে হেত্তাবাস মানে অনুমান কমপ্লিট হয়ে গেছে আজকে। তাহলে উপমিতি মানে উপমানটা, শব্দ প্রমাণটা, আর হচ্ছে ন্যায় দর্শনে ঈশ্বরের যে ভূমিকাটা, ঈশ্বরের বৈশিষ্ট্যগুলো কি কি, আর কার্যকারণ সম্পর্কটা, এইগুলো করব। চলো, উপমান প্রমাণ, 3 নাম্বার যে প্রমাণটা, ন্যায়িক মতে উপমান প্রমাণ হচ্ছে এটা হচ্ছে একদম স্বাধীন এবং স্বতন্ত্র প্রমাণ হিসেবে মানে। আর বৌদ্ধ দর্শনে দুটো প্রমাণ মানে, প্রত্যক্ষ আর অনুমান শুধুমাত্র। বৈশেষিক দর্শনে দুটো প্রমাণ মানে, শব্দকে মানে, তবে আবার কোনো কোনো ক্ষেত্রে ওরা কিন্তু শব্দকে স্বতন্ত্র প্রমাণ হিসেবে মানে না, তবে শব্দকে একেবারেও অস্বীকার করেনি। এটা মনে রাখবে। আর এখানে উপমান হচ্ছে 3 নাম্বার প্রমাণ। ন্যায়িকদের মতে 4টা প্রমাণের মধ্যে গৌতম এবং অন্নং ভট্টের মতে যে সংজ্ঞাটা দেখো, গৌতম কি দিয়েছে, পরিচিত বস্তুর সাদৃশ্য দ্বারা অপরিচিত বস্তুর জ্ঞানে উপমান। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, যদিও এত কঠিন আসে না। নেটে যখন দেবে তখন অবশ্যই এগুলো জানতে হবে, কারণ এগুলো কোশ্চেন পড়ে কোনটা দিয়েছে। এখন কোশ্চেন কঠিন হচ্ছে। আর অন্নং ভট্ট হচ্ছে তোমার উপমিতি করণম উপমানম, অর্থাৎ উপমিতি উৎপন্ন করার কারণই হলো উপমান। উপমিতির উদাহরণ তোমরা সবাই আমরা জানি যে গো সাদৃশ্য গবায়, এটা হচ্ছে উপমিতির উদাহরণ। মানে আমরা চেনা বস্তুটা অন্য কোনো বস্তুকে পরে যখন দেখি তখন সে আগের বস্তুর মতো সদৃশ্য বলে মনে করি, তখন হচ্ছে তোমার এই চেনা বলছি, যেটা অচেনা কোনো বস্তুকে যখন দেখি আগে যেন দেখেছি এবং তার সাথে সাদৃশ্য হচ্ছে, সেটা হচ্ছে তোমার উপমিতি। উপমিতির শর্ত কি? অপরিচিত নাম, ও একটা অপরিচিত নাম কি, গবয়, তাই তো? গবয়, কত উদাহরণটা গেল, গো সাদৃশ্য গবয়, গোটাকে আমরা জানি, তো গবয়টা গোয়ের মতোই এটাও জানি। তাহলে তখন যখন গরুর মতো কিছু কিছু গবয়ের মধ্যে দেখবো তখন ওটা হচ্ছে যে সেম। তাহলে অপরিচিত নাম একটা যেটা গবয়, ও বস্তুর মধ্যে সম্পর্ক স্থাপন হবে বা জ্ঞান হবে, সাদৃশ্য জ্ঞান হবে অবশ্যই, এবং অতিদেশ বাক্যের স্মরণ, মানে কেউ একজন বলেছে সে বাক্যটা পরে স্মরণ হবে। প্রাচীন আর নব্য মতে পার্থক্য দেখো। অতিদেশ বাক্যার্থ জ্ঞান, মানে শুনে জানা বাক্যের অর্থ, যেটা শুনে জানি। তাহলে উপমিতির প্রধান কারণ, তাহলে এটা কোশ্চেন আসতে পারে, উপমিতির প্রধান কারণ কি? এটা অতিদেশ বাক্যার্থ জ্ঞান। নবীন মতে কি হলো? সাদৃশ্য জ্ঞান উপমিতির কারণ। ঠিক আছে, মনে রাখবে। প্রাচীন মতে অতিদেশ বাক্যার্থ জ্ঞান, নবীন মতে সাদৃশ্য জ্ঞান হলো উপমিতির কারণ। উপমিতি কত রকমের হয়? সাদৃশ্য উপমিতি, অসাধারণ ধর্ম বিশিষ্ট উপনীতি, আর উপমিতি, আর একটা হচ্ছে তোমার
বৈসাদৃশ্য উপমিতি। তাহলে সাদৃশ্য উপমিতিটা কি? সাদৃশ্য দেখে সিদ্ধান্ত। তাহলে সাদৃশ্য উপমিতি কি হলো? সাদৃশ্য দেখে সিদ্ধান্ত। আর অসাধারণ ধর্ম বিশিষ্ট উপমিতি, এটা হচ্ছে তোমার বিশেষ ধর্ম দেখে সিদ্ধান্ত। আর বৈসাদৃশ্যটা কি? তাহলে বৈসাদৃশ্য দেখে উপমিতি হবে যেটা, সেটা হচ্ছে বৈসাদৃশ্য উপমিতি। মানে সেম হবে, যদি সাদৃশ্য হলে সাদৃশ্য, বৈসাদৃশ্য হলে বৈসাদৃশ্য, বিশেষ কোনো ধর্ম হলে মনে করলো সেটাও বিশেষ ধর্ম বিশিষ্ট উপমিতি। অন্যান্য 4 ভাগ মতে উপমিতিকে প্রমাণ রূপে মানে না। জৈনরা উপমানকে অভিজ্ঞতার অন্তর্গত বলেছে। আর তোমার বৌদ্ধরা, যেমন আমরা জানি না জৈন মতে প্রমাণ 3টে, প্রত্যক্ষ, অনুমান আর শব্দ। উপমানকে কেন মানে না তাহলে ব্যাখ্যা করতে পারবে তো? উপমান হচ্ছে প্রত্যাভিজ্ঞার অন্তর্গত। প্রত্যাভিজ্ঞা কিসের অন্তর্গত বলো তো? কোন প্রমাণের অন্তর্গত প্রত্যাভিজ্ঞা? কোথায় আছো গো তোমরা, শুনতে পাচ্ছ? আছি দিদি। প্রত্যাভিজ্ঞা কিসের ভাগ? প্রত্যাবিজ্ঞা তো দূরে একটা জিনিস দেখেছিলাম, সেটা আবার চোখের সামনে দেখছি, এটা হচ্ছে প্রত্যাবিজ্ঞা। প্রত্যেকের ভাগ আছে। আচ্ছা, এখানে হচ্ছে তোমার বৈশেষিক এবং সাংখ্য মতে এরা হচ্ছে অনুমানের অন্তর্গত বলেছে উপমানকে। চলো, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্স, যারা নেট জিআরএফ এর জন্য করবে, প্রচুর ইম্পর্টেন্স কোশ্চেন অনেক আছে এটা। উপমান এবং পাশ্চাত্যের তুলনায় এটা যাওয়ার দরকার নেই। যেটা অ্যানালজি কথাটা আছে, যারা নেয়, যারা নেট সেট এক্সাম দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, যে অ্যানালজি ওয়ার্ডটা যদি আসে তখন তোমরা উপমিতি সিলেক্ট করে দেবে। কি পত্রিকাটা কি বললেন? পত্রিকাটা অনুমানের অন্তর্গত কে বলছে? কই কে বললো অনুমানের অন্তর্গত? ও, কে বলেনি তো? আমার মনে হলো তাই। না, কেউ বলেনি। শব্দ প্রমাণ হচ্ছে তোমার ভার্বাল টেস্টিমনি। এটা হচ্ছে ন্যায় মতে শব্দ একটি স্বতন্ত্র প্রমাণ। এটা কিন্তু ন্যায়িক দর্শনের শব্দ প্রমাণের মধ্যে এই যে 4টা পার্ট, এটা কিন্তু 4টা শর্ত, যেটা বাক্যের যে অর্থ, বাক্যের অর্থটা কেমন হবে তার জন্য যে 4টা শর্ত, এই শর্তটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্স। 1 নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা, যোগ্যতা, সন্নিহিত, তাৎপর্য। এটা সিকোয়েন্সটা, আগে এরকম সিকোয়েন্স আসতো, কিন্তু আর কোশ্চেন কঠিন আসতে পারে, যদি আসেও তাহলে ভিতরে আসবে। দেখো আমি তোমাদেরকে যেটা পড়াচ্ছি, বিপিএসসির প্রিপারেশন তো হয়ে যাবে, বিপিএসসির কোশ্চেন কিন্তু প্রচুর হাই লেভেল আসে না, তবে আন্ডারস্ট্যান্ডিং লেভেল থাকে। বুঝতে হবে, কোশ্চেনটা বুঝে তোমাকে একটা ইমাজিন তৈরি, মানে তোমার আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা থাকতে হবে, তবে আনসারটা তুমি রাইট করে আসতে পারবে। আর নেটে একটু ডিপে কোশ্চেন পড়ে, তো আমি এমন ভাবে পড়াচ্ছি যারা নেট সেটের জন্য প্রিপারেশন হচ্ছে বা জিআরএফ এর জন্য, সাথে সাথে তাদের প্রিপারেশনটাও হয়ে যাবে। তাহলে ন্যায় মতে শব্দ একটি স্বতন্ত্র প্রমাণ, যা মানে বিশ্বাসযোগ্য ব্যক্তি যেটা বলে সেটা আমরা সবাই জানি, বা আপ্ত ব্যক্তি বলা হয় তাকে, সেটা হচ্ছে, বা সত্য কথা বলেন তিনি হচ্ছেন আপ্ত ব্যক্তি, বা তার বাক্যটা হলো শব্দ প্রমাণ বলি বা শব্দও বলি। তাহলে বাক্যের অর্থ বোঝার জন্য, তাহলে বাক্যটা তো কোনো একটা লোক বললো, বাট সেটা তো বুঝতে হবে। আমি একটা কথা বলছি, বুঝতে পারলে না, তাহলে তো তার কোনো মানেই নেই, বোঝাবার জন্যই বলতে হয়। তাহলে বাক্যের অর্থ বোঝার জন্য কটা শর্ত লাগবে ন্যায় মতে? 4টা। আকাঙ্ক্ষা, যোগ্যতা, সন্নিধি, তাৎপর্য। আকাঙ্ক্ষা মানে কি? আকাঙ্ক্ষা নামটার মধ্যেই থাকছে না, মানে কোনো কিছুর জন্য আমরা আশা করে আছি, তাই তো? আমি তোমাদেরকে বললাম এই যে এক্ষুনি বললাম না, দাঁড়াও তোমাদেরকে একটা কথা বলি, দিয়ে থেমে গেলাম, তোমাদের মনে হলো না মুন্নাদি কখন বলবে কথাটা? ইয়েস অর নো আনসার দাও। ফিল হলো না? তোমরা শুনছো না, ঘুমোচ্ছ নাকি? সাইফুল কোথায় গেল? ও তো ছিল, ওকে তো স্পেশালি বললাম। হ্যাঁ দিদি আছি তো। ঘুমোচ্ছ না তো? না। তাহলে আনসার দিচ্ছ না কেন? আমি তোমার জায়গাটা লিখছিলাম দিদি। হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বললাম, এখন না, আমি তোমাকে একটা কথা বললাম, এগুলো দিয়ে দেবো তো, শর্ট নোটস, এগুলো পড়বে, কোনো প্রবলেম নাই। এই যে আমি তোমাকে একটা কথা বলছিলাম না, যে দাঁড়াও তোমাদেরকে একটা কথা বলি, দিয়ে চুপ করে গেলাম, তখন একটা মনে আকাঙ্ক্ষা জন্মাচ্ছে, পরের পার্টটা কি বলবে, এখন কি বলবে, ঠিক আছে? হ্যাঁ দিদি, আশা, মনের মধ্যে একটা আশা জেগে উঠছে যে কি বলবে। তাহলে আকাঙ্ক্ষা মানে বাক্যটা পূর্ণ হয়নি, তার মানে আরো কিছু আছে, তাই তো? তাহলে পদ সমূহের পারস্পরিক প্রয়োজনীয়তা, একটা পদের সাথে অন্য পদে কিন্তু প্রয়োজনীয়তা থাকে। তারপরে হচ্ছে যোগ্যতা, মানে হচ্ছে অর্থবোধের অভাব, অর্থবোধের অভাব। সন্নিধি হচ্ছে শব্দের অবিলম্বে স্মরণ এবং উচ্চারণ। আর এটা হচ্ছে তোমার তাৎপর্য, বক্তার ইচ্ছা বা অভিপ্রায়। এখানে আকাঙ্ক্ষা মানে দেখো, আমার কাছে এই মুহূর্তে আমার কাছে একটা সুন্দর বুক আছে একদম, কি বলে যেন, বর্ধমান ইউনিভার্সিটি কোনো একজন প্রফেসরের কাছ থেকে নিয়েছিলাম ওটা। তো ওই বুকটা আমার এই মুহূর্তে
দিতে পারছি না, ওই বুকটা থেকে না সুন্দর করে শর্ট করে আমি বইয়ের পাশে লিখে রেখেছি, ওটা তোমাদেরকে পরবর্তী ক্ষেত্রে আরেকবার দিয়ে দিব। আকাঙ্ক্ষা, যোগ্যতা, সন্নিধি, তাৎপর্য এইগুলোর জন্য, ঠিক আছে? ওই বুকটার কোর যে কথাগুলো আমি দিয়ে দেবো, অনেক সুন্দর ছিল ওটা। তো আকাঙ্ক্ষাটা কি, শুধুমাত্র মনে রাখার জন্য এগুলো শর্ট করে করেছি। দেখো, আকাঙ্ক্ষা বোঝায় বাক্যস্থিত পদসমূহের পারস্পরিক প্রয়োজনীয়তা। একে মানে কেউ মনে হয় মিউট করেনি, মিউট করে দাও তো। কানে আমার হেডসেট আছে তো প্রচুর শব্দ হচ্ছে। একে সহজভাবে বলতে গেলে বাক্যটার প্রতিটি পদ পরস্পরের অর্থ প্রকাশে নির্ভরশীল হতে হবে। যদি একটি পদ অন্য পদের জন্য প্রয়োজনীয় না হয় তবে সেই বাক্যটা অর্থপূর্ণ হবে না। উদাহরণ দিতে হবে, তারপরে বুঝবে। এটি বাক্যের অর্থবোধের জন্য একটা মৌলিক শর্ত। তাহলে বাক্যের অর্থ পাওয়ার জন্য মৌলিক শর্ত হলো আকাঙ্ক্ষা। এটা আকাঙ্ক্ষা বলতে কি, মানে একটা পদের সাথে অন্য পদের একটা প্রয়োজনীয়তা ফিল। এখানে দেখো, যদি বলি গরুটি আনো, ঠিক আছে, এর ক্ষেত্রে এই বাক্যে গরুটি মানে শব্দটির জন্য আনু শব্দটি প্রয়োজনীয়, তাহলে উভয় শব্দ পরস্পরের সাথে যুক্ত। গরু, ঘোড়া, হাতি, মানুষ, এটা কোনো শব্দ হলো? এই কোনো বাক্য হলো? না দিদি, শব্দ আছে কিন্তু অর্থপূর্ণ বাক্য নয়। অর্থ নেই, তাহলে এর কোনো মানেও নেই, তাই তো? তাহলে একটা শব্দ শোনার পরে অন্য শব্দের যে প্রয়োজনীয়তা, এই যে প্রয়োজনীয়তা ফিল, এটা হচ্ছে তোমার একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে শব্দের অর্থ প্রকাশে। যোগ্যতাটা কি দেখো, কম্প্যাটিবিলিটি মানে হচ্ছে এটা হচ্ছে অসঙ্গতি বা অভাব। বাক্যস্থিত পদসমূহের মধ্যে যদি অর্থগতভাবে অসঙ্গতি আসে তবে বাক্যটি, এটা এইভাবে মনে রাখবো। আকাঙ্ক্ষা মানে শোনার ইচ্ছা হচ্ছে, ঠিক আছে। যোগ্যতা মানে মনে রাখবে তোর কি যোগ্যতা আছে তুই এই কাজটা করবি, মানে যোগ্যতা থাকলে তো করতিস, এরকম করে ভাব দেখাচ্ছিস যেন বিরাট কিছু, এইদিকে যোগ্যতাই নাই, বলি না। তার মানে বলা মানে সে অর্থপূর্ণ ভাবে বলছে না, অসঙ্গতি প্রকাশ করছে, উল্টো পাল্টা বলছে, এরকম ব্যক্তি, সেটাকে বলবো যে কথা বলা তোর যোগ্যতাই নেই, তুই আমার সাথে কেন কথা বলতে এসেছিস। যেটা ফিলোসফির নামে যদি কেউ বলে দেয় মাথা গরম হয়ে যায়, তোর নিজের যোগ্যতাই নেই আর তুই লোকের সাবজেক্ট নিয়ে বিচার করছিস। তাহলে এটা অর্থপূর্ণ বাক্য দেখো কেমন, আর অর্থ অভাবপূর্ণ বাক্য কোনটা হবে। বলছে জল দ্বারা স্নান করো, তাহলে এটা তো ঠিক আছে তো না, এটা একদম জল দ্বারা স্নান করি আমরা। যদি বলি অগ্নি দ্বারা স্নান করো, এটা কোনো মানে হলো? অগ্নি দ্বারা কিভাবে স্নান হবে? তাহলে অর্থের অভাব থাকছে এখানে, উল্টো হয়ে গেল তো, উল্টো হয়ে গেল। তাহলে এটা কিন্তু বলছে অর্থবোধক হচ্ছে না, কিন্তু অর্থগত ভাবে অসঙ্গতি থাকে। একটা বলছে কিছু, অর্থ এর রয়েছে। দেখো এখানে কি বলেছিল বলতো, গরু, ঘোড়া, হাতি, মানুষ, খাবো যাবো, এরকম যা খুশি, তাহলে ওটা কোনো অর্থই প্রকাশ পাচ্ছে না। আর যোগ্যতাতে অর্থ থাকবে কিন্তু অর্থটা কোনো মানেই থাকবে না, অসঙ্গতি থাকবে। যেই অর্থটা বলবে সেটা বাস্তবের সাথে মিল খাবে না, তাই তো? আমরা যখন কাকে বলি যোগ্যতা নাই, যখন বাস্তবের সাথে মিল খাবে না তখনই তো। তাহলে এখানে হচ্ছে, ধরো একটা উদাহরণ দিচ্ছি, মানে এটা আমি এত উদাহরণ দিচ্ছি এই কারণেই, কারণ এখন পড়বো এই সাময়িক মনে থাকবে, কিন্তু আজ থেকে 8 ঘন্টা পরে, 10 ঘন্টা পরে, 5 দিন, 10 দিন, 20 দিন পরে পরীক্ষার সময় ভুলে যেতে পারি। বাট উদাহরণগুলো এতগুলো লাগাচ্ছি তখন কোনো না কোনোটা মনে চলে আসবে। ধরো আমাকে অনেকে বলেছে ফিলোসফি পড়ে কি হবে, ফিলোসফি কি চাকরি আছে, ফিলোসফি পড়ে কি করবি? আমাকে কোনো মতে বিএড করতে দেবে না, ডিএড কর, প্রাইমারি কর, প্রাইমারি অনেক স্কুল, অনেক চাকরি হবে। ফিলোসফি স্কুলে একটা করে টিচার নাই, ঠিক আছে। তো আমার তখন মনে মনে ফিল হয়েছিল তুই তো নিজেই কিছু জানিস নি পড়াশোনা, তোর যোগ্যতা আছে, উল্টো পাল্টা বলতে আসছিস চাকরি হবে না, কোথায় লেখা আছে? তাহলে বর্তমানে আমার চাকরি বর্তমানে মানে তখনই ধর আমার চাকরি হয়েছে, ও জানে না আমার চাকরি হয়েছে, তাহলে কথাটা যে বলছে, তাহলে অর্থ কি প্রকাশ পাচ্ছে, সঙ্গতি হচ্ছে কি বাস্তবের সাথে হচ্ছে না। তাহলে অর্থপূর্ণ বলবে বাট বাক্য বাস্তবের সাথে সঙ্গতি থাকবে না, অসঙ্গতি প্রকাশ করবে, সঠিকভাবে জ্ঞান অর্জন হবে না, বেঠিক উল্টো পাল্টা বকবে, তখন সেটা যোগ্যতা। অগ্নি না সিঞ্চতি, এরকম একটা উদাহরণ থাকে ন্যায় দর্শনের বইতে, মানে অগ্নির দ্বারা সিঞ্চন করো, মানে আমরা কি করি, পানি দ্বারা মাঠেতে পানি দিই তো না, সেচন করা, সিঞ্চন বলতে সেচন করা, পানি দ্বারা পানি দিয়ে মাঠে পানি দিই, পানি দিয়ে মাঠেতে পানি দিই, আচ্ছা উল্টো পাল্টা বলছে। আরে জমিতে পানি দিই না আমরা, হ্যাঁ জমিতে তো আমরা পানি দিই, কিন্তু যদি বলি অগ্নি দ্বারা সিঞ্চন করো, অগ্নি দ্বারা সিঞ্চন সম্ভব হবে না। তাহলে ওই ধরনের কথা হলে চলে এলো তোমার যোগ্যতা। এরপরে সন্নিধি। সন্নিধি মানে এরকম করে ভাববে সেই একটা মানে
বড় একটা বাক্য, বড় বাক্যের একটা শব্দ, সেই শব্দের পদগুলো মানে একটা একটা অক্ষরগুলোর উপরে ডিপেন্ড, অক্ষরগুলোকে যদি কোনো গন্ডগোল থাকে সেটা সন্নিধি। দেখো আমরা সন্ধি বিচ্ছেদ করি না, সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদে আমরা হ্যাঁ দিদি, গামছাকে বিদ্যালয় গামছাকে কাটো তো, গামছা, 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 ঠিক আছে। যখন আমরা সন্ধি বিচ্ছেদ করি একটা কোনো শব্দকে, সে বাক্য কিন্তু না, এখানে এখানে শব্দ আসছে, একটা শব্দের কে ভেঙে ভেঙে করি, তাহলে এখানে সেখান থেকে তুমি মনে করো সন্নিধি, সন্ধি বিচ্ছেদ দেখে সন্নিধি মনে রাখবে, এটা হচ্ছে প্রক্সিমিটি ইংলিশে। তাহলে এটা হচ্ছে সন্নিধি বলতে বোঝাই বাক্যস্থিত যে পদগুলো থাকে সেই পদগুলোর মধ্যে যে একটা অর্থ অভাব হবে, বলতে অর্থবোধের জন্য যদি ঠিকঠাক করে পদগুলো থাকে এবং তারপরে বাক্য হয় তাহলে এবং অর্থ দেয় তাহলে সেটা ঠিক আছে। যদি পদগুলোর মধ্যে গন্ডগোল থাকে তখন সেটাকে বলবো সন্নিধি। মানে হচ্ছে সন্নিধি মানে হচ্ছে পদগুলো ঠিকঠাক থাকতে হবে, এটা বলতে চাইছে। সন্নিধি বলতে বোঝায় বাক্যস্থিত পদ সমূহ অবিলম্বে উচ্চারণ ও স্মরণ করার বিষয়টা। অর্থবোধের জন্য বাক্যের শব্দগুলির ধারাবাহিক স্মরণ এবং উচ্চারণ জরুরি। যদি একটি বাক্যের বিভিন্ন পদ দীর্ঘ সময়ের ব্যবধানে উচ্চারিত হয় তাহলে বাক্যটির অর্থ প্রকাশ করা সম্ভব নয়। ধরো গরু, গরু বাক্যটা বললাম না, তোমাকে বললাম সকালবেলাতে গো, একটু পরে তোমাকে 1 ঘন্টা পরে বলবো রু, ঠিক আছে, তারও আধ ঘন্টা পরে বলবো তার আধ ঘন্টা পরে বলবো ন, এটা কি কোনো বাক্য হবে? অর্থ প্রকাশ করবে? মাথা খারাপ হয়ে যাবে তো লোকে। তাহলে এটা হচ্ছে এই জন্য বলছে সন্নিধি। অর্থপূর্ণ বাক্য হচ্ছে তো গাভী আনো, গরু আনো, ঠিক আছে। এখানে বলছে অর্থহীন কোনটা, সকালে বললাম গাভী, দুপুরে বলছি আনো, সন্ধ্যায় বলছি করো, তাহলে এই ধরনের যে মানে অনেক টাইম সাপেক্ষে যেটা হবে সেটা হচ্ছে সন্নিধির উদাহরণ। এবারে চলো তাৎপর্য, তাৎপর্যটা বলে দিই। দেখো তাৎপর্যটা বলে না যে কোন পরিপ্রেক্ষিতে ওটা ব্যবহার হচ্ছে তার উপরে, তোমার তাৎপর্যটা কি, এই কথাটা বললে তার তাৎপর্য কি। মানে ধরো একটাই শব্দ দুটো মিনিং হয় না, তাই তো? দেখবে বউ বরকে টিস মেরে দিয়ে দেয়। আমার আমার ভাই কিন্তু ভাবির পিছনে খুব লাগে, ঠিক আছে, ভাবিকে খুব টিস মেরে বলে দিয়ে চলে গেল, আর ভাবি একদম প্রচুর একদম রেগে একদম গুস্সা দেখায়। এটা বলার মানে কি হলো বলো? হয়তো আমার আব্বাকে যে বলছে এটা বলার মানেটা কি বলো, তার মানে কি, এটা তাৎপর্যটা কি? ওই কথাটা হয়তো কোনো গালিগালাজ না, কোনো খারাপ ভাষা না, কিন্তু সেই একটা ওয়ার্ডের দুটো তাৎপর্য আছে, একটা গুড একটা ব্যাড। তাহলে এবারে ব্যাডটা গায়ে লাগতে পারে আর গুডটাও তার গায়ে লাগতে পারে। গুডটা যদি সে ফিল করে তাহলে খুশি ফিল করবে, আর ব্যাডটা যখন নিজের গায়ে নিয়ে নেবে তখন তো ব্যাড ফিল করবে। তাহলে সেরকম ভাবে তাৎপর্য মানে কোনো একটা শব্দ সেটার হচ্ছে কোন তাৎপর্যে ইউজ করছি। ধরো বলছি সন্ধব, তাহলে সন্ধব বলতে এখানে কিন্তু এক ধরনের নুন, এরা মানে এখানে এই হিন্দু ভাষীরা কিন্তু এই হিন্দি ভাষীরা কি করে, এখানে এরা যখন পূজা করে বা কোনো কিছু করে ওই সন্ধব মানে ওই একটা নুন, ওরা নুনের একটা ধরন, ওই নুনটা খায়। তাহলে আমাদের ওই দিকের ওয়েস্ট বেঙ্গলের মানুষরা কি বলবো, ওখানে তো আমাদের মতোই কালচার, সবাই হিন্দু মুসলিম বিরাট কিছু ফারাক নেই। এবং ওখানে কিন্তু আমাদের যে হিন্দু কালচার, আমাদের ওখানে যে হিন্দু কালচার সেটা তো আমি তো হিন্দু বাড়ির পাশের বাড়ি বড় হয়েছে একসঙ্গে, কোনো কিছু সেরকম ফারাক দেখিনি। এবং আমাদের মধ্যে একটা প্রচুর সাদৃশ্য ছিল। কিন্তু এখানে বাপরে নিরামিষ ভোজি, এদের যে কঠিন। মিতালি, মিতালি আছো? দুর্গাপুজোতে চিকেন খাও, মাটন খাও? মিতালি আছে? দেখো তো আচ্ছা, এরা ঘুম দিচ্ছে ক্লাসে জয়েন করে। ওই মিতালি, নেই মিতালি? মনে হচ্ছে নেই। যাই হোক, তো আমাদের ওখানে কি করে, আমরা দেখেছি তো চোখে না, ইভেন নেমন্তন্ন খেয়ে এসছি ওদের বাড়িতে, হচ্ছে দুর্গাপুজোতে সব একদম মাছ মাংস যা খুশি হয় খাই, ঠিক আছে। এখানে মানে যেদিনে মহালয়া হবে তার 3 দিন আগে থেকে, প্রথম দিন যেদিন থেকে পড়েছে সেই দিন থেকে একদম বিজয়া দশমীর পরের দিনে পর্যন্ত ওরা কোনো পেঁয়াজ রসুন পর্যন্ত ছোবে না। তাহলে আচ্ছা একটু বেশি বলে দিলাম ওইদিকে। সৈন্ধব বলতে নুন, তাহলে এই যে নুন, তাহলে যদি বলা হয় যে যুদ্ধের সময় বলে সৈন্ধব আনয়ন করো আর খাওয়ার সময় সৈন্ধব আনয়ন করো, তাহলে খাওয়া আমি খেতে বসেছি, যদি তোমাকে বলি যে সৈন্ধবটা এনে দাও তো, তাহলে তুমি সেটা নুন এনে দিবে। আর যখন আমি বাজারে যাচ্ছি, বাইরে যাচ্ছি, যে সৈন্ধব আনবে গো বা সৈন্ধব আনবি রে এরকম করে বলছে, তখন সেটা কি হবে, তার মানে ঘোড়া আনতে বলছে, এরকম মিনিং। তাহলে দণ্ড, দণ্ড বলতে আমরা দুটো মানে বুঝি, দণ্ড মানে লাঠিও বুঝি, দণ্ড মানে পানিশমেন্ট শাস্তিও বুঝি।
তাহলে কোন তাৎপর্যে কথাটা ইউজ হচ্ছে সেই তাৎপর্যটা কিন্তু অবশ্যই একটা বাক্যের অর্থ প্রকাশে ভূমিকা রাখে। ঠিক আছে, এই চারটা নিশ্চয়ই একজন একই শব্দের দুটি অর্থ হচ্ছে, বলো। এটা একই শব্দের দুটি অর্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম একই শব্দের দুটি অর্থ। একটা পাঁচনের অনেক অর্থ দোষের মতো, হুম হুম নিরপেক্ষ ন্যায়ের। হুম হুম যে ঠান্ডা ভাই রোগ, ঠান্ডা ভাই শীতলতা। হ্যাঁ, ঠান্ডা হয় রোগ, ঠান্ডা হয় শীতলতা, এরকম ধরনের যে কোনো উদাহরণ দিয়ে দিবে একটা শব্দের দুটো মানে, তখন বুঝে নেবে এটা তাৎপর্য। যোগ্যতা মানে হচ্ছে মানে ঠিক অর্থ থাকবে কথাটার, কিন্তু অর্থটা বাস্তবে কোনো জ্ঞান থাকবে না, উল্টো পাল্টা মানে। ঠিক আছে, এই যে যদি আমার একটা বান্ধবী ছিল, ওরা হচ্ছে 4 বোন, যখন মাধ্যমিক দিবে বড় বড় হয়ে গেছে, তখন বোনগুলো শখ হচ্ছে একটা ভাই লাগবে, মা বাপকে ফোর্স করে দ্বিতীয় মানে 5 নাম্বারে ভাই নেবার জন্য 4টা বেটি মিলে মানে ইয়ে করেছে, রিকোয়েস্ট করেছে, তো মা বাপ মানে প্রসেস করেছে, তো তাদের ভাই হবে আর কি, ভাই হয়েছে, ন্যাচারালি ভাই হয়েছে। তার মানে ওর ভাইকে আমাদের হোস্টেলে এসেছে দেখেছি, বলছে আমাদের হোস্টেলের সামনে একটা পুকুর ছিল, ওখানে মাছ খুব লাফাতো, তো সেখানে কি করেছে ওর ভাইকে দেখাচ্ছে, বলছে জানিস ভাই আমাদের পুকুরে না আপেল মাছ আছে, আপেল মাছ না খুব লাফায়। তাহলে এই যে বলছে আপেল মাছ, আপেল কোনোদিনও মাছ হয় কি? তাহলে এরকম ধরনের যখন গল্প বলবে, কথাটা অর্থ রয়েছে বাট অর্থটা বাস্তবে কোনো জ্ঞান দিচ্ছে না, তখন সেটা হবে যোগ্যতা। আর এখানে হচ্ছে তোমার সন্নিধি মানে হচ্ছে একটা পদ, পদ যখন পরে পরে বলা হবে সেটা হচ্ছে সন্নিধি। আর আকাঙ্ক্ষা হলো তোমার একটা শব্দ শোনার পরে অন্য একটা শব্দে শোনার যে অপেক্ষা। চলো নেক্সট কোশ্চেনে যায়, এই নেক্সট ইয়েতে যায় ইয়েতে। শব্দ দুটো ভাগ, যেমন হচ্ছে প্রমাণ 2 প্রকার, দৃষ্টান্ত আর অদৃষ্টান্ত। ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের সঙ্গে যখন হয় শব্দটা সেটা হচ্ছে দৃষ্টান্ত, আর যেটা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের সঙ্গে হয় না সেটা হচ্ছে তোমার বেদ বাক্য, যেমন সেটা হচ্ছে তোমার অদৃষ্টান্ত। আর হচ্ছে বক্তা ভেদে ব্যক্তির উপর নির্ভর করে দুটো ভাগ রয়েছে, লৌকিক অলৌকিক। লৌকিক বলতে আমাদের যে বাক্যগুলো সেটা হচ্ছে লৌকিক, যে আমরা এখন বকবক করছি এগুলো লৌকিক। আর বৈদিক মানে হচ্ছে ঋষি বা ঈশ্বর রচিত যে বাক্যগুলো, যেমন হচ্ছে বেদ, সেটা হচ্ছে বৈদিক বাক্য। এটুকু মনে রাখলে হবে, এটা ইম্পর্টেন্ট, সেটা অনেকবার আসে, কোশ্চেনে এসেছে, বৈদিক বাক্য আর লৌকিক বাক্য। কার্যকারণ সম্পর্ক দেখো, কার্যকারণ সম্পর্ক, কার্য কি কারণ কি, কারণের বৈশিষ্ট্যগুলো দেখো। কারণ হচ্ছে তোমার নিয়ত পূর্ববর্তী, নিঃশর্ত, অপরিহার্য, অব্যবহৃত, পূর্ববর্তীতা, অসাধারণ, পূর্ববর্তী, এগুলো কারণের কারণের প্রকারভেদ, সমবায়ী অসমবায়ী। হ্যাঁ, শব্দ আলোচনা করতে গেলে তো পদের কথা আসবে না, হ্যাঁ আর পদের কথা আলোচনা করতে গেলে তো মানে একটা বৃত্তির কথা আসবে। হ্যাঁ, ওই বৃত্তি পদ ওইগুলো এখন এগুলো স্কিপ করে গেছি, এতটা ভিতরে ডিপে কোশ্চেন আসবে না। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওই ভিতরটা ওইখানটা কিছুটা ছাড়া গেছে। তো আমার যেটা ফিল হলো যে অতটা ডিপে মনে হচ্ছে কোশ্চেন আসবে না এখানে, কারণ একটা জিনিস মনে করবে তোমাদের আমি একটা মানে বলবো, সাজেশন করবো, এস্টেটের যে সিলেবাসটা আছে মানে জেনারেল পার্টটা বাদ দিয়ে ফিলোসফির যে পার্টটা পুরো গিলে খেয়ে নেবে। মানে ওই যে সিলেবাসটা, ছোট্ট যে সিলেবাসটা আছে ওই সিলেবাসটা প্রথমে গিলে খেয়ে নাও, তারপরে টাইম থাকলে অন্যগুলো সাইডে সাইডে অ্যাড করতে থাকবো, যেগুলো ইম্পর্টেন্স নেটে পড়ে বা অন্যান্য জায়গায় পড়ে, সেটে পড়ে, তো সেইগুলো পরে পরে ধীরে ধীরে ওখান থেকে অ্যাড করা হবে। তো আমি ওই সিলেবাসটাকে একদম মূল নিয়েছি, আর তার সাথে পিছনে যে কোশ্চেন পড়েছে তার উপরে নির্ভর করে সাইডে সাইডে কিছু এক্সট্রা দিয়েছি। ঠিক আছে, ওখানটায় নেটের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্স, ঠিক আছে, কিন্তু এখানে ছেড়ে দিয়েছি। ঠিক আছে, মনে করিয়ে দিলে ভালো হয়েছে, পরে আমি অ্যাড করে দেবো। কারণের আগে এগুলো কমপ্লিট হোক, তারপরে টাইম থাকলে। কারণের প্রকারভেদ হচ্ছে সমবায়ী কারণ, অসমবায়ী কারণ, এগুলো উদাহরণগুলো শুধু মনে রাখবে। ঠিক আছে, যা কার্যের উপাদান হিসেবে ব্যবহৃত হয় সেই উপাদানটা সেটা সমবায়ী কারণ, যেমন ঘটের হচ্ছে মাটিটা হচ্ছে সমবায়ী কারণ। দ্রব্য পদার্থ যা উৎপন্ন, কার্য উৎপন্নের মূল উপাদান সেটা হচ্ছে সমবায়ী কারণ। অসমবায়ী কারণ কি নন মেটেরিয়াল, যেটা কজ, যেটা হচ্ছে যা কার্যের উপাদানকে সংযোগ বা সহায়িতা করে, মানে কার্যটা যে উপাদানটা তাকে সহায়তা করে, যেমন যে বলে না ইয়েগুলো তন্তু সংযোগ, সেই সেই চক্রের সংযোগ, তাহলে সংযোগ মানে হচ্ছে যে সাহায্য করছে সেটা অসমবায় কারণ। নিমিত্ত কারণ মানে হচ্ছে যেটা ছাড়া করবে না, যে করছে কর্তা, তাহলে কার্য উৎপন্ন করার সময় কর্তা
বা সৃষ্টিকর্তার যে চেষ্টা শক্তি বা যে করছে কুম্ভকার সে নিজে নিমিত্ত কারণ। এবং নিমিত্ত কারণ আরো হবে, ধরো ইয়েগুলো হবে নিমিত্ত কারণ, ওই যে মাকু টাকু যেগুলো দিয়ে বানাই ইয়েটা সুতোটা, এই গামছাটা, ওইগুলো হবে নিমিত্ত কারণ। এখানে দেখো পদার্থগুলো শুধু কটা পদার্থগুলো শুধু নাম মনে রাখলেই হবে, এখানে যে কোশ্চেন খুবই কম আসে। আত্মা, শরীর, ইন্দ্রিয়, অর্থ, বুদ্ধি, মন, প্রবৃত্তি, দোষ, প্রত্যভাব, ফল, অতটা কোশ্চেন এখান থেকে না আসে না, উপবর্গ। এবার আত্মার বৈশিষ্ট্যগুলো কি, এগুলো ভালো করে জানতে হবে। দেখে নাও আত্মার বৈশিষ্ট্য। আত্মা বলতে দেহ থেকে সেটা ভিন্ন, দেহ থেকে পৃথক হবে। আত্মা হচ্ছে অজড়, সচেতন, অসচেতন বিকারের, অচেতন দেহের বিকার নেই। কি উল্টো পাল্টা করি, আত্মা বলছে দেহ থেকে পৃথক, ঠিক আছে। আত্মা হচ্ছে অজড়, হ্যাঁ, অচেতন দেহের বিকার নেই, হ্যাঁ হ্যাঁ, অচেতন বলতে চাইছে অচেতন যেটা সেটা হচ্ছে দেহ, তার বিকার হয় না, কিন্তু আত্মা অজড়। এরপর ইন্দ্রিয় থেকে ভিন্ন, মানে শুধু ইন্দ্রিয় শুধু জ্ঞানের বাহক, কর্তা নয় কিন্তু। ইন্দ্রিয়টা কি করে, ইন্দ্রিয় থেকে আলাদা, মানে যদি তোমাকে প্রশ্ন করা হয় জীবাত্মা কি ইন্দ্রিয়, না এমতে কি বলবে, না জীবাত্মা ইন্দ্রিয় নয়, সে হচ্ছে জ্ঞানের বাহক, বাট সে কিন্তু নিজে কর্তা নয়। ধরো সেই যে ঘটক বিয়ে লাগাচ্ছে, সে কিন্তু বিয়ে বাড়িটা করাচ্ছে কিন্তু সে নিজে বিয়ে করছে না, সেরকম আর কি ইন্দ্রিয়। চেতনা প্রবাহ নয়, স্মৃতি এবং পরিচিতির জন্য আত্মাকে স্থায়ী এবং অবিকৃত মানতে হয়। এরপরে হচ্ছে তোমার মন থেকে পৃথক, মানে আত্মাকে, তার মানে কি কি বলা যায় না, আত্মাকে দেহ বলা যায় না, আত্মাকে ইন্দ্রিয় বলবো না, আত্মাকে চেতনা প্রবাহ বলবো না, আত্মা মন থেকেও আলাদা। আত্মা হচ্ছে বিশুদ্ধ চৈতন্য কিন্তু নয়, বিশুদ্ধ চৈতন্য কিন্তু আলাদা আর আত্মা আলাদা। জাগতিক গুণ, চৈতন্যকে আকস্মিক এবং অনিত্য গুণ হিসেবে ইয়ে করা হয়, আকস্মিক গুণ। তাহলে আকস্মিক গুণ এবং অনিত্য গুণ কারা স্বীকার করেছে, নয়াকেরা করেছে। কোনটাকে বলেছে, চৈতন্যটাকে। মুক্ত আত্মার বৈশিষ্ট্যগুলো দেখো, যে অবিদ্যার কারণে আত্মা দেহ মন এগুলোর সাথে ইন্দ্রিয়ের সাথে যুক্ত হয়ে যায়, বন্ধনের সাথে যুক্ত হয়। বিবেক জ্ঞানের অভাবে 12টা পদার্থের জ্ঞান যুক্ত হলে আত্মা দুঃখ মুক্ত হয়। আর মুক্ত অবস্থায় আত্মা নিষ্ক্রিয় নির্গুণ থাকে। নয়ের মধ্যে একটা কোশ্চেন বলি, এটা অনেক জায়গায় অনেক কন্ট্রাডিক্টরি রয়েছে, বাট ন্যায় দর্শনের গৌতমের ন্যায় সূত্র যেটা, ওই বইতে যেটা আছে সেটা বলছি আমি, জ্ঞানের জন্য রেখে রাখো, যে শুনে রাখো, যে ন্যায় দর্শনে ওখানে কি বলছে, যে আত্মাটা হচ্ছে একেবারে মুক্ত আত্মা। যখন মুক্ত আত্মা, যেমন এই দর্শনে কি বলা হয়, অদ্বৈত দর্শনে কি বলা হয়, যে মুক্ত আত্মাটা হচ্ছে অপর আনন্দের অধিকারী, বলে না, সুখ ভোগ করে, আনন্দের অধিকারী। কিন্তু নয়ায়িক মতে এই মুক্ত আত্মার কোনো কিছুই থাকে না। মুক্ত মানে সে সুখ দুঃখ থেকেও মুক্ত, সংসার থেকেও মুক্ত, আর সুখ থেকেও মুক্ত, আনন্দ ভোগ করা থেকেও মুক্ত। মানে অ্যাকচুয়ালি তার কোনো কিছু থাকে না, সে একদম নিষ্ক্রিয় নির্গুণ, একেবারেই শুদ্ধ। ঠিক আছে, মনে থাকবে তো। গডের বৈশিষ্ট্য দেখো, এখানে হচ্ছে গডের বৈশিষ্ট্য দিয়ে এটা ভেতরে বলা হয়েছে, বাট মেন আত্মা হচ্ছে দুটো, একটা জীবাত্মা এবং পরমাত্মা। জীবাত্মা চৈতন্যহীন। আচ্ছা, এখানে একটা কোশ্চেন করে, এখানে লিখে চৈতন্যহীন, এটা সম্পর্কে কারো কিছু বলার আছে, বলো তো দেখি, চৈতন্যহীন কেন? বলো, তোমরা চুপচাপ কেন? ম্যাডাম, চৈতন্যহীন কেন? জীবাত্মার মধ্যে কি চেতনা নেই? তাহলে চৈতন্যহীন কেন বলছি? জীবাত্মাটা চৈতন্য যুক্ত তো যদি, কিন্তু সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন। জীবাত্মার সীমা রয়েছে, আর ওটা তো অসীম, এটা ঈশ্বরটা, আর এটা সসীম। দেখো, নয়েকরা যেটা বলবে, যে ঈশ্বর যেটা, ঈশ্বরটা বলছে প্রকৃত যে আত্মা, সেটা ঈশ্বরের মতো, ঈশ্বরেরই অংশ। বলছে ঈশ্বর মানে এমনি আত্মাকে আমরা দুটো ভাগ করে জানছি, একটা জীবাত্মা, পরমাত্মা। পরমাত্মা যেটা সেটা ঈশ্বর, আর জীবাত্মা আমরা। মানে একেবারে যে জীবাত্মা পিওর, ধরো আমাদের মনে, আমাদের ভেতরে থাকে না, তোমাদের ফিল হয় না, যেন আমার ভেতরে দুটো কেউ বিরাজ করছে। দেখবে কোনো কিছু খারাপ কাজ রাগে করে ফেলি, কিন্তু কোনো কিছু হলেই যেন ভেতরে একটা দুঃখ প্রকাশ। যেমন কালকেই আমি
ছেলেগুলোকে মানে আমি আমার জীবনে কোনো দিন এমনি মারিনি, এত দিন আছি এবং অতীতেও কোনো দিন কাউকে আমি মারিনি ওরকম করে। কালকে মেরে আমার জ্বর চলে এসছে, শরীর খারাপ, এমনিতেই শরীরটা খারাপ ছিল, আরো এমন অসুস্থ হয়ে গেছি, মানে আমার হাত পা কাঁপছে, এত গিল্টি ফিল হচ্ছে, মনে হচ্ছে আমি নিজেই মরে যাব। তাহলে এই যে মানে ভেতরে তখন সেই মুহূর্তে কিন্তু নরপশু জেগে গেছিল আমার শরীরের মধ্যে, আমি মেরে ফেলেছি। মেরে পরে কিন্তু আমার আর আত্মা শান্তি পাচ্ছে না, ভেতর থেকে যেন আমার কেউ টিপে টিপে কিন্তু মারছে। দুটো সত্তা আছে, পশু সত্তা আছে আর এই হুম। তাহলে জীব সত্তা আছে। এখানে জীব সত্তা পশু সত্তার মতো, হ্যাঁ আর একটা তাহলে আছে দেব সত্তা। হ্যাঁ ওটা একদম কান্টের মতো। তো অ্যাকচুয়ালি ওটাই রিয়েলি সবাই কিন্তু ওরকম ধরনেরই কথা বলে, কান্ট একদম ভেঙে ফুটে বলে দিয়েছে। তাহলে এখানে হচ্ছে জীবাত্মা যেটা, তাহলে এই জীব রিয়েলি যেটা শুদ্ধ একদম জীবাত্মাটা, সেটা কিন্তু তোমার চৈতন্যহীন। এই চৈতন্যটা কি হয়েছে বলছে, চৈতন্যটা ঈশ্বরের অবিচ্ছেদ্য একটা, এটা হচ্ছে গুণ। ঈশ্বরকে বা পরমাত্মাকে চৈতন্য বলবো না, এটা হচ্ছে অবিচ্ছেদ্য একটা গুণ, ঠিক আছে? তাই ঈশ্বর যদি স্বরূপত যেটা দেখি, সেটা হচ্ছে সগুণ নয় ঈশ্বরকে, তাই বলছে সগুণ নয় আমরা, এই সরি সগুণ নির্গুণ নয়। তাহলে সগুণ কেন? চৈতন্য থাকছে তার মধ্যে। বলো, কিছু বলছো? ম্যাডাম তাহলে মানে ন্যায় দর্শনে যে যে জীবের কথা বলছে, তাহলে তো জীব তাহলে জড় নাকি? একদম জড়ো না। কিভাবে বুঝাবো, কোনো কিছু বলতে হবে তো। আচ্ছা, এই অদ্বৈত দর্শনে একটা কথা বলি। অদ্বৈত বেদান্ত শঙ্করের মতে কি বলে, যখন বলি ব্রহ্ম, ব্রহ্ম যখন বলি, ব্রহ্ম যখন বলছি অদ্বৈত এবং সমস্ত কিছুর মধ্যে ব্রহ্ম বিরাজ করে, মানে আমরাও কিন্তু ব্রহ্ম, তাই তো? অদ্বৈত মতে ব্রহ্মের কনসেপ্টটা যদি বুঝি, আমিও ব্রহ্ম, আমার ল্যাপটপও ব্রহ্ম, আমার জগতে যা কিছু দেখতে পাচ্ছি তোমরা, আমরা সবাই ব্রহ্ম। এখানে খারাপ ভালো জড় জীব আলাদা কোনো পার্থক্য নেই, দেখার ভঙ্গির উপর নির্ভর করছে। আর এই আবার আবার যদি বলি, তাহলে এই জগতে আমরা কি, আমাদের জগতে তো খারাপ হচ্ছে, দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, জগতে সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, চোখে দেখছি, এগুলো তাহলে কি, এগুলোকে বিশ্বাস করবো না? তখন বলছে মায়া দিদি। মায়া, তখন বলছে মায়ার কনসেপ্টটা নিয়ে এসছে, ঈশ্বরের কনসেপ্টটা নিয়েছে এই বাইরের জগৎটাকে বোঝাবার জন্য। বলছে এটাকে বুঝো এবং এই জগৎটাকে বিশ্বাস করেই কিন্তু ব্রহ্মের কাছে তুমি পৌঁছাবে। এখানেও এটা বলতে চাইছে যে রিয়েলি যেটা, ঠিক আছে, বলছে জীবাত্মা চৈতন্যহীন ও সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, ও যেটা সীমাবদ্ধ। আর ঈশ্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে চৈতন্য সম্পন্ন এবং সর্বজ্ঞ। চৈতন্য সর্বজ্ঞর কনসেপ্টটাকে নিয়েছে আর কি, চৈতন্যটাকে এখানে যে ঈশ্বরের অংশ হিসাবে মেনে নিচ্ছে আর কি, সেই হিসাবে দেখছে। অ্যাকচুয়ালি কিন্তু চেতনা যেটা, সেটা তো অবশ্যই জীবাত্মার মধ্যে রয়েছে, কিন্তু ঈশ্বরের বা পরমাত্মার দিক থেকে দেখতে গেলে ওইভাবে চৈতন্যহীন বলছে জীবাত্মা, কারণ ওটা সীমাবদ্ধ তার জন্য। আর এ চৈতন্য সম্পন্ন কেন না, এই হচ্ছে সর্বজ্ঞ। এই যে জীবাত্মা হচ্ছে ভ্রম দোষযুক্ত জ্ঞান সম্পন্ন, আর ঈশ্বর হচ্ছে ভ্রম মুক্ত নির্দোষ একেবারে। জীবাত্মা হচ্ছে সুখ দুঃখ ভোগ করে, কিন্তু ঈশ্বর এইসবের কোনো কিছু দাঁত ধারে না। সৃষ্টিকর্তা হিসেবে ঈশ্বর, এটা তো মানে সৃষ্টিকর্তা হিসেবে যেটা পরমাণু থেকে সৃষ্টি হয়েছে, জগতে সৃষ্টি করেছে। প্রথমে পরমাণু তনু তনু যে সৃষ্টি গল্পটা ছিল, তাহলে ঈশ্বর জগতের নিমিত্ত কারণ, তিনি পরমাণু। দিদি ওই জীবাত্মার কথাটা মায়াধীশ বলেছিল, জীবাত্মাকে মায়াধীশ বলেছিল না মায়া বস বলেছিল, আর এই পরমাত্মাকে মায়াধীশ বলেছিল। কে বলতো এটা? শঙ্কর বলেছিল মনে হয়, ভুলে গেছি অনেক। মায়াবশ আর মায়াধীশের কথা বলেছিল। মায়াবশটা যে মায়াকে যুক্ত করে থাকছে জীবাত্মা, আমাদের আত্মাটা, আর ঈশ্বর হচ্ছে মায়াধীশ। আমিও পড়েছি, জাস্ট এই মুহূর্তে ইয়াদ নেই, কিন্তু কথাগুলোর সঙ্গে পরিচিত। নেটের সময় যখন পড়াশোনা মানে প্রিপারেশন করতাম, পাগলের মধ্যে পড়তাম, কি কি বই পড়ে নিয়েছি সব। হ্যাঁ, সাইবুল ওটা কি বলে আর বলো তো? মায়াবশ, জীবাত্মা হচ্ছে জীবাত্মাকে মায়াবশ আর মায়াকে মায়াধীশ হলো বাসনা করে ঈশ্বর। থাকবে শঙ্করের মতে দিদি। হুম, সৃষ্টিকর্তা হিসেবে কিন্তু ঈশ্বরকে মানা হচ্ছে। এখানে হচ্ছে তোমার পালন এবং রক্ষাকর্তা বা সংহারকর্তা, সেটা কিন্তু ঈশ্বরকেই বলা হচ্ছে। এরপরে হচ্ছে তোমার ঈশ্বরের লক্ষণ চলে গেল দিদি, ওই হ্যাঁ, তদষ্ট লক্ষণ আর একটা লক্ষণ ছিল। তটস্থ লক্ষণ, সরব লক্ষণ। হ্যাঁ, হ্যাঁ, তদস্থ লক্ষণ কোথায়? ঈশ্বরের অসীমত্ব স্বাতন্ত্রতা, ঈশ্বর হচ্ছে প্রধান গুণাবলী। ঈশ্বরের কি কি গুণ দেখো, ঈশ্বর সর্বজ্ঞ সর্বশক্তিমান। আচ্ছা, এই ছটা ঐশ্বর্য রয়েছে ঈশ্বরের মধ্যে ন্যায় মতে, মহিমা গরিমা শক্তি সৌন্দর্য জ্ঞান স্বাধীনতা।
কর্মফল বিধানে ঈশ্বর জীবের ইচ্ছা শক্তি এবং কর্ম অনুযায়ী ফল প্রদান করে। ইচ্ছা শক্তি যে বলছে না, সে অদৃষ্ট, মানে জীব কেমন করছে সেটা দেখছে, তার অদৃশ্যে লেখা থাকবে, তারপরে সে ফলটা পাবে। সে ফলটা দিবে কে? সেটা ঈশ্বর দিবে। ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে যুক্তি, ন্যায়াচার্য হচ্ছে উদয়ন তার ন্যায় কুসুমাঞ্জলি গ্রন্থে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের জন্য যে যুক্তিগুলো দিয়েছিল সেগুলো দেখো। কারণমূলক যুক্তি, মানে ঈশ্বরকে কারণমূলক হিসেবে স্বীকার করেছে, মানে সব কার্যের কারণ অবশ্যই আছে। জগৎ কার্য এবং একটি নিমিত্ত কারণ ছাড়া উৎপন্ন হতে পারে না। পরমাণু, দেশ, কাল ইত্যাদি বা প্রভৃতি শাশ্বত উপাদান নিজে থেকে সৃষ্টি হতে পারে না। বুঝলি, যে পরমাণু থেকে দনুক হচ্ছে, দনুক থেকে তনুক হচ্ছে, বুঝলি নিজে থেকে হতে পারে না। কোনো একটা শক্তি রয়েছে, যে শক্তির সাহায্যে সেটা হচ্ছে, শক্তির নির্দেশে সেটা হচ্ছে, সে শক্তিটা হলো ঈশ্বর। ঈশ্বরই এই জগতের নিমিত্ত কারণ। তাহলে যদি বলা হয় ন্যায় মতে জগৎ সৃষ্টির নিমিত্ত কারণ কে? সেটা হবে ঈশ্বর। উপাদান কারণগুলো কি হবে? সে পরমাণু কণাগুলোকে বলেছে। জগতের শৃঙ্খলার যুক্তি, দেখো আমাদের জগতে যদি দেখি, সত্যি করে তোমরা ভেবে দেখো তো, আমাদের নিজের বডিটা শুধু দেখো, এই যে শৃঙ্খলাগুলো, এই শৃঙ্খলার কেউ তো একজন কর্তা রয়েছে, নকশা কর্তা, সেটা হচ্ছে ঈশ্বর। প্রয়োজনের যুক্তি, জগতের অস্তিত্বের পিছনে একটি চেতন সত্তার অবশ্যই প্রয়োজন, সেটা হলো ঈশ্বর। উপাদান সংযোগের যুক্তি, পরমাণু এবং মৌলিক উপাদানগুলো রয়েছে, সেগুলো ঈশ্বরের ইচ্ছাই জগতের সৃষ্টি হয়েছে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। যদি বলা হয় পরমাণু থেকে, ধরো কেউ 1 নম্বরে উত্তর লিখছে যে পরমাণু থেকে জগতের সৃষ্টি হয়েছে, আর কেউ লিখছে যে পরমাণু দ্বারা ঈশ্বরের ইচ্ছায় পরমাণু থেকে জগতের সৃষ্টি হয়েছে না এই মতে, তাহলে কিন্তু সে ফুল মার্কস পাবে। আচ্ছা, আর নেই, এখানে এতটাই খতম। ওই যেটা বললে শব্দপাঠে বৃত্তি এর লক্ষণা, লক্ষণাগুলো নামগুলো বলো তো। জহত লক্ষণা, অজহত লক্ষণা, জহত অজহত লক্ষণা, এই 3টেকে আমি শর্ট করে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। মনে আছে দিদি, মঞ্চক্র শান্তি, মঞ্চতে চিৎকার করছে। হ্যাঁ, মঞ্চক্র শান্তি মানে মঞ্চগুলো চিৎকার করছে, মানে ছাতাগুলো একত্রিত হয়ে গেছে। আর আর জহত জহত অজহত লক্ষণা, সপ্তমসি কথাটা উল্লেখ ছিল, অহম ব্রহ্মাসি। অহং ব্রহ্মাস্মি। হ্যাঁ, এটা হচ্ছে অজহত অজহত লক্ষণা। উদাহরণগুলো শুধু মনে রাখলেই হয়, উদাহরণগুলোর উপরই কোশ্চেনটা পড়ে। তবুও আমি একদিন কোনো একটা কনসেপ্টের পরে দেখিয়ে দেবো, কোনো কোশ্চেন দিয়ে ওর সাথে যখন ইয়ে বানাবো না, MCQ বানাবো তোমাদের মান্থলি টেস্ট গুলোতে, তখন যেদিনও টেস্ট নেবো তুমি কেউ একটু নক করে দিবে আমাকে, বলে দিবে মেসেজ করে, ওইটার উপরে ভিত্তি করে আমি কোশ্চেন বানাবো, তারপরে পরের দিন পড়িয়ে দেবো, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, ওইখানটা থেকে কোশ্চেন আসতেও পারে। ঠিক আছে, তাহলে ন্যায় দর্শন হয়ে গেল, আর পড়াচ্ছে না। এরপরে তোমাদের ধর্ম দর্শনের জন্য আমি দেখছি কিভাবে করা যায়, নোটস দেবো তোমাদের ধর্ম দর্শনের পুরো চ্যাপ্টারটা। আর ইউনিট 6 এর মানে ওগুলো নোটস দিতে হবে না তোমাদেরকে, সব নোটস দিয়ে দিয়ে পড়াতে হবে। ইউনিট 6 কোন পার্টটা পড়ছে ম্যাডাম? প্রথম থেকে করাবো, ওই ফ্রেগে টেগে যেগুলো আছে ওখান থেকে শুরু করে যাব। আর প্রথমে যেটা স্টেটের সিলেবাস রয়েছে ওটা অবশ্য আগে কভার করব, তারপরে তোমার ধর্ম দর্শনটা পড়াবো। ধর্ম দর্শন থেকে 5-6টা কোশ্চেন পাবে, অথবা ধর্ম দর্শনটা পড়াবো। মেন যেটা পার্ট, মানে তোমার কোশ্চেনে 80টা কোশ্চেনের 60টা কোশ্চেন তৈরি হয়ে গেছে, এটা মনে ভেবে নাও। যতটা পড়ানো হয়েছে 60টা কোশ্চেন হয়ে গেছে তোমাদের। ওই অতটা পড়ানোর মধ্যে কে কতটা, হ্যাঁ কে কতটা রিভিশন দিচ্ছ তার উপরে তার জব হবে। আমি বারবার বলছি, এরকম সুযোগ আর পাবে না। আমি নিজের উদাহরণ দিচ্ছি, মানে নিজেকে বড় করার জন্য বলছি না। আমি খাবারটাও যদি মনে হতো যে খেতে গেলে টাইম লেগে যাবে, তো খাবারটাও খাইনি, এরকমও হয়েছে। জীবনে একটা ধ্যান ছিল, এই জবটা নিতেই হবে। কারণ কোনো একদিন কাউকে বড় করে বলে এসেছিলাম যে একটা সিট নেই, তো ওই একটা সিট আমি চাকরি করবো।